চান্দিনা রেদন আহমেদ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। আমরা গত ক্লাসে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতরিতের 6 নম্বর শিখন ফল কির্শফের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ঠিক একই শিখন ফলের আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুধু কির্শফের সূত্র শুরু করেছিলাম, তার বিবৃতি ব্যাখ্যা দিয়েছিলাম এবং এখানে হুস্টন-ব্রিজ নীতিটা আমরা ওহমের সূত্র দিয়ে প্রতিপাদন করেছি এবং ওহমের সূত্রের কিছু গাণিতিক সমস্যা আমরা করেছিলাম। আজকে আমরা কির্শফের সূত্রের প্রয়োগ করে হুস্টন-ব্রিজ নীতি প্রতিপাদন করব। আমরা জানি যে কির্শফের যে সূত্র সেটা জটিল বর্তনীর জন্য প্রযোজ্য, সরল বর্তনীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য হয়। তাহলে জটিল বর্তনী সেই বর্তনী যে বর্তনীতে বিভিন্ন উপাদানের মধ্যে দিয়ে বিভিন্ন পরিমাণ তড়িৎ প্রবাহ যায়, এবং কির্শফের প্রথম সূত্র ছিল সংযোগ সূত্র বা জাংশন সূত্র, যেটা বলেছিল যে তড়িৎ প্রবাহের যে কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগণিতিক যোগফল শূন্য। এবং দ্বিতীয় সূত্র ছিল লুপ উপপাদ্য, লুপ ল। এখানে ছিল বিভিন্ন, আমরা যদি একটা বদ্ধ কুণ্ডলী চিন্তা করি, ওখানে বিভিন্ন অংশে মধ্যে যে রোধ থাকবে, তার মধ্যে দিয়ে যে প্রবাহ যাবে, বিভিন্ন পরিমাণ প্রবাহ যাবে, প্রবাহ এবং রোধের গুণফলের বীজগণিতিক যোগফল বিভিন্ন অংশে যে তড়িৎচালক বলগুলো থাকবে তাদের বীজগণিতিক যোগফলের সমান হবে। এবং আমরা দেখেছি প্রথম সূত্রেও অন্তর্মুখী প্রবাহ ধনাত্মক হলে বহির্মুখী প্রবাহ ঋণাত্মক বা উল্টোটা সত্য। দ্বিতীয়টার ক্ষেত্রে কখন আমরা প্রবাহের মান পজিটিভ বলি, ধনাত্মক বলি, কখন তড়িৎচালক বলের মান ধনাত্মক বলি, সেগুলো ব্যাখ্যা করেছিলাম। আজকে ঠিক কির্শফের সূত্র প্রয়োগ করে আমরা হুস্টন-ব্রিজ নীতি প্রতিপাদন করব প্রথমত, তারপরে হুস্টন-ব্রিজের প্রয়োগের মধ্যে আমরা যাব। হুস্টন-ব্রিজ ABCD, প্রথম বাহু P, দ্বিতীয় বাহু Q, তৃতীয় বাহু R, চতুর্থ বাহু S এবং মূল প্রবাহ I। এখানে সে দুইটা শাখা ভাগ হয়ে গেল, I1 I2। গ্যালামানোমিটারের যে প্রবাহ যায় তাকে আমরা G বলছি, এদিকে প্রবাহকে বলছি আমরা I3, এদিকে প্রবাহ বলছি I4। আলটিমেটলি মূল প্রবাহ I হয়ে গেল। এবং এখানে ব্যাটারি হচ্ছে B, চাবি কি, পরিবর্তনশীল রোধ RS। হুস্টন-ব্রিজের বর্তনী আমরা দেখব কির্শফের সূত্র প্রয়োগ করেও হুস্টন-ব্রিজ নীতিটা প্রতিপাদন করা যায়। তাহলে আমরা কির্শফের সূত্রটা এখানে প্রয়োগ করি। B এবং D বিন্দু, এই দুইটা বিন্দুতে কির্শফের প্রথম সূত্র যদি আমরা প্রয়োগ করি, কি লিখতে পারবো? B বিন্দুতে কির্শফের প্রথম সূত্র যদি প্রয়োগ করি, আমরা বলবো সংযোগ বিন্দু B, তাহলে I1 মাইনাস IG মাইনাস I3 ইকুয়াল টু 0। আমরা বিন্দুমুখী প্রবাহ ধনাত্মক বলেছি, বিন্দু বহির্মুখী প্রবাহ ঋণাত্মক বলছি। একইভাবে D বিন্দুতে যদি আমরা কির্শফের প্রথম সূত্র একইভাবে প্রয়োগ করি, তাহলে I2 প্লাস IG মাইনাস I4 ইকুয়াল টু 0। ABDA বদ্ধ বর্তনীতে আমরা যদি কির্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, এখানে কিন্তু কোনো তড়িৎচালক বল নেই, তড়িৎ উৎস নেই, যার জন্য I1B, আমরা এই লুপটা চিন্তা করছি, ABDA আমরা ডান দিকে যাচ্ছি, প্রবাহ ডান দিকে যাচ্ছে, সেই প্রবাহের মানটা আমরা পজিটিভ বলছি, প্লাস IG ইন্টু গ্যালাভানোমিটার রোধ G
টু হচ্ছে মাইনাস আই টু আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। একইভাবে আমরা বি সি এ ডিবি বাধ্য করতে হবে। যদি দ্বিতীয় সূত্র প্রয়োগ করি আমরা একইভাবে বলতে পারছি I3Q মাইনাস I4S মাইনাস IGC is equal to 0। উষ্ণবৃত্তের সাম্যাবস্থা বলে একটা কথা বলেছিলাম, অর্থাৎ যে অবস্থায় থাকলে উষ্ণবৃত্তের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যায় না, এবং উষ্ণবৃত্তের বিভিন্ন রোধ পি কিউ আর এস, এই চারটা রোধকে আমরা এমন ভাবে সাজাবো যেন বি এবং ডি বিন্দুর মধ্যে কোনো বিভব পার্থক্য না হয়, অর্থাৎ বি বিন্দুর বিভব সমান হচ্ছে ডি বিন্দুর বিভব। এই অবস্থায় গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো প্রবাহ যাবে না। এটাকে বলছিলাম উষ্ণবৃত্তের সাম্যাবস্থা বা ভারসাম্য অবস্থা। এবং এই অবস্থায় যেহেতু গ্যালভানোমিটারের দিয়ে কোনো প্রবাহ যায় না, সেক্ষেত্রে উষ্ণবৃত্তের একটি সাম্যাবস্থার শর্ত থেকে আমরা বলতে পারবো কি IG is equal to 0। এটাকে যদি আমরা 5 নম্বর সমীকরণ বলি, আমরা বলবো 5 নং সমীকরণ দ্বারা 1 2 3 এবং 4 থেকে আমরা কি পাবো? IG 0, তাহলে I1 is equal to হবে I3, I2 is equal to I4, I1P is equal to I2R এবং I3Q is equal to I4S। এখন যদি আমরা 8 নং সমীকরণকে 9 নং সমীকরণ দিয়ে ভাগ দেই, আমরা পাবো I1P by I3Q is equal to I2R by I4S। কিন্তু ব্রিজের যে সাম্যাবস্থা মানে 6 এবং 7 নম্বর সমীকরণ যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা দেখবো I1 is equal to I3, I2 is equal to I4। এখন যদি আমরা ব্যবহার করলাম কি 6 ও 7 তাহলে খুব সহজভাবেই হুস্টন ব্রিজ নীতি দিয়ে, হুস্টন ব্রিজ নীতিটা আমরা প্রতিপাদন করেছি ওহমের সূত্র দিয়ে। যে নীতিটা আমরা প্রতিপাদন করেছিলাম কির্শফের সূত্র দিয়ে কিন্তু একই নীতি প্রতিপাদন করেছি। কির্শফের দুইটা সূত্র প্রয়োগে খুব সহজভাবেই কিন্তু হুস্টন ব্রিজ নীতি প্রতিপাদন করা যায়। এবং এখানে আমরা দেখেছি তড়িৎ প্রবাহের দিক কেমন হয়। যদি তড়িৎচালক বল থাকতো তাহলে বদ্ধ বর্তনীতে আমরা তড়িৎচালক বলটার দিকটাও কিন্তু আমরা ব্যবহার করতাম। ঠিক এই একটা প্রয়োগ আমরা দেখালাম। তোমরা কিন্তু অনেক গাণিতিক সমস্যা পাবে। গাণিতিক সমস্যাগুলোর উপর দেখে নিও, বিভিন্ন বোর্ডে কিন্তু গাণিতিক সমস্যাগুলো আসে। তাহলে গাণিতিক সমস্যাগুলো দেখে নিলে তোমরা যদি নিয়মটা ফলো করো, তাহলে তোমরা বিভিন্ন গাণিতিক সমস্যা কিন্তু সহজভাবে সমাধান করতে পারবে। এবার হুস্টন ব্রিজ নীতির ব্যবহারিক প্রয়োগ আছে, সেদিকে আমরা একটু আলোকপাত করব। দুটা, একটা হবে মিটার ব্রিজ, আর একটা হচ্ছে পোস্ট অফিস বক্স। একটা হচ্ছে মিটার ব্রিজ, অর্থাৎ হুস্টন ব্রিজ নীতি মানে পি বাই কিউ সমান আর বাই এস হবে। তো এই নীতি প্রয়োগ করে প্রথম হচ্ছে মিটার ব্রিজ, পোস্ট অফিস বক্স। দুটোই কিন্তু ব্যবহারিকের এই চ্যাপ্টারে আমরা দেখবো যে ব্যবহারিক আছে। ব্যবহারিকের ক্ষেত্রে
মিটার ব্রিজ দিয়েও আমরা দেখব অজানা রোধ নির্ণয় করতে পারবো, পুষ্টবিভব দিয়েও অজানা রোধ নির্ণয় করবো। এর বাইরেও মিটার ব্রিজের কাজ আছে। তাহলে মিটার ব্রিজটা আমরা প্রথম দেখে নিই। তাহলে মিটার ব্রিজে তিনটা ধাতব পাত রাখা হয় এবং প্রতিটাতে 3টা করে স্ক্রু বা বন্ধনের স্ক্রু থাকে এবং এই দুটা পাতের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার বিধায় এটাকে বলা হয় মিটার ব্রিজ। মিটার ব্রিজের সংখ্যাটা এভাবে দেওয়া হয়, যে ব্রিজে 1 মিটার দৈর্ঘ্যের তারকে ব্যবহার করে ফুটস্টোন ব্রিজের নীতি ব্যবহার করে অজানা রোধ নির্ণয় করা হয়। আমরা দেখবো এটার সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয় করা হবে। তো যে যন্ত্রের সাহায্যে ফুটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করে 1 মিটার তারকে ব্যবহার করে ফুটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করে অজানা রোধ বা আপেক্ষিক রোধ নির্ণয় করা হয়, তাকে কিন্তু বলা হয় মিটার ব্রিজ। মিটার ব্রিজের ক্ষেত্রে 3টা ধাতব পাতকে কাঠের টুকরার উপর রাখা হয়, কাঠের একটা প্লেটের উপর রাখা হয় এবং এইভাবে বসিয়ে দেওয়া হয় এবং প্রতিটাতে 3টা করে স্ক্রু থাকে এবং এই দুটা স্ক্রুর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার বিধায় এটাকে বলছি আমরা মিটার ব্রিজ। সংযোগটা যেভাবে হবে এটাকে যদি আমরা পি বলি, এখানে আমরা ব্যাটারি যুক্ত করি 4টি, পরিবর্তনশীল রোধ, আচ্ছা একটা কানেকশন আর মাঝে আরেকটা স্ক্রু থাকবে। এখানে এটার সাথে আমরা গ্যালভানোমিটার যুক্ত করব, জকি যুক্ত করব, যেটা দিয়ে তাহলে কানেকশনটা কেমন হয়ে যাচ্ছে, এটা পি এটা কিউ। জকি যখন টাচ করব তখন এই পাশটা একটা রোধ নির্ধারণ করবে, এই পাশটা একটা রোধ নির্ধারণ করবে এবং এই দুটো অংশ থেকে এখান থেকে অংশ বের করে আমরা আর এবং এস পাবো। তাহলে পুষ্টবিজের নীতি যেটা পি বাই কিউ সমান আর বাই এস হবে। এবং আমরা বলবো যদি মিটার বিটের প্রতি একক দৈর্ঘ্যের রোধ সিগমা হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তী জায়গাটায় আসছি। এইভাবে সংযোগ দেওয়ার পর প্রথমে এই জকিটাকে আমরা বাম পাশটাকে স্পর্শ করব, আমরা দেখে নেব গ্যালভানোমিটারের বিক্ষেপ কোন দিকে হয়। আবার আমরা জকিটাকে ডান দিকে স্পর্শ করলাম, যদি বিক্ষেপ উল্টো দিকে হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের সংযোগ দেওয়া ঠিক আছে, কানেকশনটা দেওয়া ঠিক আছে, অর্থাৎ এই মিটার ব্রিজটা কাজ করার জন্য রেডি হয়েছে। এই অবস্থায় এই জকিটাকে বাম প্রান্ত থেকে আস্তে আস্তে তারের উপর দিয়ে চেপে চেপে কোনো না কোনো বিন্দু স্পর্শ করে দেখবো যে গ্যালভানোমিটারের বিক্ষেপ আর থাকছে না, শূন্য হচ্ছে। সেই অবস্থায় বাম পাশ থেকে এইটুকুর দৈর্ঘ্য যদি L সেন্টিমিটার হয় তাহলে বাকি এইটুকু হবে 100 মাইনাস L সেন্টিমিটার। গ্যালভানোমিটার তারের প্রতি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধ যদি সিগমা হয় তাহলে L সেন্টিমিটারের দৈর্ঘ্য রোধ হচ্ছে L সিগমা, আর 100 মাইনাস L সিগমা। এটাকে বলছি আমি আর, এটাকে বলছি আমরা S। S সমান হচ্ছে 100 মাইনাস L ইনটু সিগমা। তাহলে হুস্টন ব্রিজের নীতি থেকে আমরা দেখেছি যে P বাই Q সমান R বাই S মানে L সিগমা বাই 100 মাইনাস L সিগমা L বাই 100 মাইনাস। P বাই Q সমান L বাই 100 মাইনাস L। তাহলে আমি দেখবো নিস্পন্দ বিন্দুর দূরত্ব কত, সাম্য বিন্দুর দূরত্ব কত। তাহলে Lটা যদি আমি জানি, P এবং Q এর মধ্যে যে কোনো একটা জানলে
এই হুস্টন ব্রিজ নীতি ব্যবহার করে কিন্তু অজানার উত্তর মানটা বের করে ফেলা যায়। এবং অজানার উত্তর মানটা ব্যবহার করতে পারলে আমরা আবার জানি আপেক্ষিক রোধ আর সমান রো এল বাই এ। এখানে মনে করলাম অজানা রোধ হচ্ছে পি, তাহলে পি সমান এল বাই এক সমান আছে এল ইন্টু কিউ। তাহলে আমি ধরো এখানে পি সমান রো এল বাই এ, তাহলে রো সমান হচ্ছে পি বাই, অর্থাৎ কি এল হচ্ছে তারের দৈর্ঘ্য, এ হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা পাই আর স্কয়ার বলতে পারি, ব্যাসার্ধ নির্ণয় করে করতে পারবো। তাহলে যদি আমি এই মিটার বীজের সাহায্যে প্রথম অজানা রোধ পি নির্ণয় করে ফেলি, তারপর মিটার বীজের এই তারের এটাকে আমরা বলতে পারি পি ইন্টু পাই আর স্কয়ার বাই এল, তাহলে মিটার বীজের দৈর্ঘ্য এল নির্ণয় করা, ব্যাসার্ধ আর যদি আমরা স্ক্রু গজ সে নির্ণয় করে ফেলতে পারি, অজানা রোধ নির্ণয় করতে পারি, তাহলে আমরা আপেক্ষিক রোধ নির্ণয় করব। অর্থাৎ মিটার বীজের সাহায্যে অজানা রোধ নির্ণয় করা যায়, আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়। তোমাদের অবজেক্টিভে প্রায় প্রশ্নটা আসে যে আপেক্ষিক রোধ নির্ণয় করা যন্ত্রের নাম কি? এটা কি ওহম মিটার, এটা কি অ্যামিটার, এটা কি ভোল্ট মিটার, এটা কি মিটার ব্রিজ? উত্তর হবে কিন্তু মিটার ব্রিজ, কারণ ওহম মিটার দিয়ে শুধু রোধ নির্ণয় করা যাবে, অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করা যাবে, ভোল্ট মিটার দিয়ে বিভব পার্থক্য নির্ণয় করা যাবে। তাহলে শুদ্ধ উত্তর হবে মিটার ব্রিজ, যার সাহায্যে আমরা আপেক্ষিক রোধ নির্ণয় করতে পারি। তাহলে হুস্টন ব্রিজ নীতির প্রথম প্রয়োগটা আমরা দেখলাম। এইভাবে এটাতে প্র্যাকটিক্যালের জন্য যেমন মানে ব্যবহারিকের জন্য যেমন ইম্পর্টেন্ট, এটা আমাদের আমরা দেখব তত্ত্বের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে। পোস্টঅফিস বক্স কিন্তু ঠিক এই বিষয়টাই হবে। পোস্টঅফিস বক্সটা আমরা দেখবো গঠনটা একটু জটিল গঠন। এখানে দেখবো যে দুটা বাহু আছে, পি এবং কিউ, দুটাকে অনুপাত বাহু থাকে, আর 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 বাহুতে অনেকগুলো রোধ থাকে, অজানা রোধ। ওখান থেকেও ঠিক একইভাবে পি বাই কিউ সমান আর বাই এস এই নীতি প্রয়োগ করে যদি তিনটা মান আমি জেনে ফেলতে পারি, তাহলে অজানা রোধের মানটা জেনে ফেলতে পারবো। তাহলে আজকে যতক্ষণই পড়ালাম এর উপর ভিত্তি করে তোমরা কিন্তু গাণিতিক সমস্যাগুলো আগালে এই চ্যাপ্টারটার প্রায় শেষ অংশই কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। এবং আগামী যে অ্যাসাইনমেন্ট হবে, এই অ্যাসাইনমেন্টে কিন্তু এই জায়গাটার উপর আমরা অনেকখানি জোর দিয়ে ফেলবো। এই জায়গাটার উপর আমরা অনেকখানি জোর দেবো। তোমরা ভালো থেকো সবাই।